দর্শক চ্যানেল উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন সংবাদপত্রে এ সপ্তাহ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এলভিস। বিশেষ করে আসলে আমরা এই সপ্তাহে যে আলোচনাটা করি সেটা হচ্ছে নিউ ইয়র্কে যে পত্রিকাগুলো থাকে সেটার উপরেই কিন্তু আমাদের আলোচনা হয়। আজকে আমার সাথে স্টুডিওতে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার। আপনাকে স্বাগতম আমার অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ভালো, অনেক ধন্যবাদ এলভিস আপনাকে, এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদেরকে। এবং আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। দাদা, আপনি জানেন যে আমরা কিন্তু আসলে এই যে সপ্তাহের আমাদের সংবাদপত্রে এই সপ্তাহ আমরা আসলে নিউ ইয়র্কে যতগুলা সংবাদপত্র প্রকাশিত হয় সেটার উপরেই কিন্তু আমরা একটু আলোচনা করি। তো প্রথমেই আমি আসলে চলে যাই আমার হাতে যে কয়েকটা পত্রিকা আছে সেটার হেডলাইনগুলো আমি একটু পড়ে আসি। আমার হাতে প্রথমে আছে সাপ্তাহিক জন্মভূমি। তারা যে হেডলাইন করেছে, যুদ্ধ নিয়ে শুরু, এবার আমেরিকা মাঠে নামবে। আর পরের হেডলাইন যেটা করেছে, প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা হারিয়েছে বলেছে জামায়াত। আমার পরে যে পত্রিকাটি আছে সেটা হচ্ছে বাঙালি, দুই নিউক্লিয়ার শক্তির মধ্যে যে কোনো সময় ভয়াবহ যুদ্ধ, ইসরায়েল ইরান পাল্টাপাল্টি আঘাত। সাপ্তাহিক আজকাল তারা করেছে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। এরপরে যেটা করেছে, মামদানিকে হত্যার হুমকি। আমরা জানি যে আমাদের কিন্তু মেয়র ইলেকশন সামনে, তো সেটা নিয়েও আমরা আসলে আজকে কথা বলবো। মামদানি এবং অ্যান্ড্রু, এই যে তাদের যে হাড্ডাহাড্ডি লড়াই সেটা, এবং আপনার লেখাও কিন্তু আমি পড়েছি। তারপরে আমার হাতে যেটি আছে আমাদের খুবই পরিচিত ঠিকানায় যে হেডলাইন করেছে, অর্থ ফাঁদে বাংলাদেশ, এবং তারা আরেকটা যে হেডলাইন করেছে, কোন পথে ইরান ইসরায়েল যুদ্ধ। আমার হাতে পরের যে পত্রিকাটি আছে সেটা হচ্ছে দেশ, নির্বাচনী ট্রেনে বাংলাদেশ, ইসির প্রস্তুতি শুরু। আমরা আসলে বাংলাদেশের নির্বাচন নিয়েও একটু আলোচনা করব। এরপরে আমার হাতে আছে প্রথম আলো যে হেডলাইন করেছে, ইরানে হামলায় ট্রাম্পের অনুমোদন, রাজনৈতিক সহিংসতা নতুন মাত্রা যুক্তরাষ্ট্রে। আচ্ছা, শেষ আমার হাতে যে পত্রিকাটি আছে সাদা কালো, তারাও কিন্তু আসলে দেখেন ইসরায়েল ইরান নিয়েই কিন্তু তার হেডলাইন করেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি। এই যে আমি ওই হেডলাইনের সূত্র ধরে আমি যেতে চাই, আপনি একজন সংবাদকর্মী হিসাবে আপনি কি বলছেন, আসলে কোন দিকে যাচ্ছে বিশ্বব্যাপী এই যে একটা উৎকণ্ঠা সবার মধ্যে? ম্যাক্সিমাম মানুষই বলছে যে আসলে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কিনা, আপনার কি মতামত? আলবিন, আপনি জানেন যে নিউ ইয়র্ক থেকে আমাদের অনেকগুলি পেপার বের হয়, সংখ্যাটা হয়তো 14-15টা হবে, কিন্তু প্রতিদিনেরই পেপার আছে, কিন্তু একদিন নেই, সেটা হলো রোববার। আজকে কিন্তু রোববার, তো আজকে কিন্তু কোনো পেপার বেরোয়নি। আর যে পত্রিকাগুলি আপনি দেখলেন, আমাদের সাপ্তাহিক জন্মভূমি থেকে শুরু করে ঠিকানা, বাঙালি, দেশ, সাদা কালো, সব পত্রিকায় কিন্তু যে হেডলাইনগুলি আপনি পড়লেন সেগুলো কিন্তু পুরনো, একদিন পুরনো। এই 24 ঘন্টায় কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আপনি জানেন, যুদ্ধের মোড় অন্যদিকে নিয়েছে, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটও একটু ভিন্ন ধরনের, বা আমাদের প্রবাসে যে সমস্ত পত্রিকাগুলি বের হয় তাদের যে নিউজগুলিও দেখবেন প্রায় ভেরি সিমিলার, যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, প্রায় সিমিলার। তো আপনি যদি যুদ্ধ নিয়ে প্রথম কথা বলি, তাহলে যুদ্ধের যে সিনারিওটা গত 24 ঘন্টা আগে, এমনকি গত 12 ঘন্টা আগে যাচ্ছিল, আজকে কিন্তু টোটালি ডিফারেন্ট। 12 ঘন্টা আগেও কিন্তু আমরা জানি না আমেরিকা অ্যাটাক করবে, সেই তাই না? যেহেতু দুদিন আগে ট্রাম্প বলেছিলেন তিনি 2 সপ্তাহ সময় নিয়েছেন, কিন্তু 2 সপ্তাহ সময়ের মাঝে দেখা গেল কি 2 দিনও হয়, 2 দিনও হয়। হ্যাঁ, সেটাই তো। ট্রাম্পের উপর নির্ভরশীলতা, এমনিতে তার সে কি বলে সেটারও নির্ভরশীলতা অনেকেরই খুব ডাউট হয়। যেমন আমি প্রথমেই একটা কথা আপনাকে বলি, ট্রাম্প যেদিন 2 সপ্তাহ বললো, আমি অনেকের সঙ্গে এই কথাটা বলছি যে আমার একটা ধারণা, 2 দিন বলা মানে এটা খুব দ্রুত সে করবে। সে যদি বলতো যে 2 দিনের মাঝে করব, তাহলে বরং হয়তো 5 দিনের মাঝে, কিন্তু যেহেতু সে 2 সপ্তাহের কথা বলছে, তা আমার কাছে কেন জানি মনে হচ্ছে 2 দিনের মধ্যে করবে। এখন এটার বিষয়টা আপনাকে একটু বলি, সেটা হলো যুদ্ধ তো আমেরিকা গায়ে পড়ে যুদ্ধে গেল। এই যুদ্ধ তো আমেরিকার সঙ্গে ছিল না, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। প্রথম যুদ্ধের বিগিনিংটা গাজা বা প্যালেস্টাইনিয়ানদের সাথে, তারপরে এটা আস্তে আস্তে ঘোরালো গিয়ে ইরানের উপরে। যদিও এটা অনাকাঙ্ক্ষিত আমি মনে করি, এটা একেবারেই তো প্রয়োজন ছিল না। তো আমেরিকা কেন ইসরায়েলের দিকে ঝুঁকলো বা কেন অ্যাটাক করতে গেল, সেটার সবচেয়ে বড় কারণ হলো কি, ইসরায়েলিদের বা ইসরায়েল বা তাদের যে যারা আমরা ইহুদি বলি, কেউ জুইশ বলে, যে যেভাবে পারে বলে, সেটা কিন্তু জুইশের সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে আমেরিকার একটা নিবিড় সম্পর্ক যুগ যুগ ধরে। ইসরায়েলের অস্তিত্বটা বেঁচিয়ে রেখেছে শুধু আমেরিকা, সেটা ফাইন্যান্সিয়ালি হোক। আমি ওটাতে যাচ্ছিলাম যে বড় বড় ইনভেস্টর যারা, তারা কিন্তু সবই তারা, এবং আমাদের এই সিটি, এমনকি আপনাকে খুব অবাক হবেন, বাংলাদেশে অনেকে হয়তো এটা জানে, অনেকে হয়তো জানে না,
আমেরিকান পলিটিক্সে ইসরায়েলিদের একটা বিশাল ইনফ্লুয়েন্স, কত মিলিয়ন পিপল তারা। আমেরিকাতে জুইশের সংখ্যা 8 মিলিয়নের মতো হবে, 10 মিলিয়ন এখনো হয়নি। 8 মিলিয়নের মাঝে তাদের যে সিনেট এবং কংগ্রেস, সেখানে যে যে ইনফ্লুয়েন্স, সেটা একটা চিন্তার বাইরে। আমরা তো অনেক বেশি তাদের চেয়ে, বলতে গেলে যদি আপনি সাবকন্টিনেন্ট পুরোটা ধরেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে, আমরা কিন্তু জুইশদের চেয়ে বেশি। কিন্তু আমাদেরকে সেই ইনফ্লুয়েন্স আছে, ইদানিং কিছুটা ইনফ্লুয়েন্স হচ্ছে, যেটা ইন্ডিয়ানরা করতেছে। এবার প্রথম ইন্ডিয়ান একজন সিনেটরও হয়েছে, সেটা বলছে না। তবে ইসরায়েলকে মানে যত ধরনের মানে সহযোগিতা করতে হবে, সেটা আমেরিকান প্রেসিডেন্ট, এটা অনেকে খুব ভুল বলে যে রিপাবলিকানরাই সাহায্য করে। নো, আমেরিকার ইতিহাস যদি আপনি দেখেন, এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন, যে আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আপনি দেখবেন যে ডেমোক্রেটরাও কিন্তু ইসরায়েলিদেরকে ব্যাপক সহযোগিতা করে। এক কথায় ইসরায়েলের সুবিধাটা হলো এই, যেহেতু দুই দলের নিয়ন্ত্রণে এই দেশটি, এবং এটা তাদের কাছে অনেকটাই নিয়ন্ত্রিত, এবং তারা সেটা করে। এই জন্য যে ইসরায়েলের কিছু হলে ওটাতে সবার আগে যে ব্যক্তি এগিয়ে আসবে সেটা হলো আমেরিকা, এবং এই কাজটাই কিন্তু মানে ট্রাম্প এখন করতেছে, এবং এটা কন্টিনিউ হবে আমার একটা ধারণা। তবে আপনি আরেকটা কথা বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে বাংলাদেশে অনেক 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 বিশেষজ্ঞরাই বলছেন, কিন্তু আমার ডাউট এটা যে এই ইস্যু নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পরিস্থিতি আমার কাছে মনে হয় না। এটা ইস্যুটা যদি হয়তো অন্য ধরনের বলতে আমি এরকম বুঝাচ্ছি যে এখানে প্রতিদ্বন্দ্বী মুসলিম, এখানে প্রতিদ্বন্দ্বী জুইশ, এখানে প্রতিদ্বন্দ্বী হিন্দু, খ্রিস্টান, এমনি সকলের ইনভলভমেন্ট যদি এখানে স্বার্থ থাকতো, তাহলে একটা ইন্টারেস্ট হয়তো অন্যরা ফিল করতে পারত। আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে। এই যে আপনি বলছেন যে জুইশ বলেন বা ইহুদি বলেন, যেটা সবকিছু মিলিয়ে কিন্তু আমেরিকার একটা সাপোর্ট আছে, ইরানের কি আসলে মুসলিম দেশ হিসাবে অন্য রাষ্ট্রের কি সেই ধরনের সাপোর্ট তারা করছে? এখানে একটা কথা বলি আপনাকে, 57টি মুসলিম দেশ, এটা খুবই দুঃখজনক। এটা যে কোনো লোকে বলতে পারে, একজন মুসলিমও বলতে পারে, বা একজন নন মুসলিম, আমাদের মতো যারা আমরা সেকুলার, যুদ্ধ চাই না, সেকুলার ইস্যুতে বিশ্বাস করি, এটা আমাদের কাছে খুব অবাক যে 57টা মুসলিম দেশ কেন ইউনাইটেড হইতে পারে না। আমি অবশ্যই যুদ্ধের পক্ষে না। এই দেশগুলো তো ইসরায়েলের সঙ্গে বসে আলোচনাও করে সমাধান করতে পারে। এই যে গাজাতে যে এত কিছু হলো, যে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, এবং এই যে যুদ্ধ তো প্রাণহানি ঘটে। একটা বিল্ডিং ভেঙে পড়লো, সেটা বড় জিনিস না, কিন্তু সেটা ইনফ্লেশন পরে ঠিক করা যাবে। হ্যাঁ, কিন্তু এই যে মানুষের মৃত্যু, যেমন এই যে হসপিটালে পর্যন্ত এসে করা হয়েছে, আঘাত করা হয়েছে, তাই না? তো এই বিষয়গুলি কিন্তু আসলে যারা মানুষকে বাঁচানোর চিন্তা করে, যারা মানবতার চিন্তা করে, তাদের জন্য এই যুদ্ধ অত্যন্ত ভয়াবহ। তবে এই যুদ্ধ যেটা আপনি বলছেন, সেটা যে ওই যুদ্ধ বিশ্বযুদ্ধের দিকে যাবে, এটা কিন্তু আমি মনে করি না, হইতে পারে। তো আমি সবচেয়ে ফানি জিনিস, আপনি পলিটিক্স দেখেন, সেটা হলো আজকে রাশিয়া ওই যুদ্ধে, আজকে যে আমেরিকা যে বোম্বিং করলো, সেটার এগেনস্টে রাশিয়া গেল, অথচ এই রাশিয়াই কিন্তু আজকে 3 বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতেছে। তো সে নিজেই যদি যুদ্ধ করতেছে, ওইখানে কথা বলতে পারে, কিভাবে কথা বলতে পারে? ভারত পাকিস্তানের ব্যাপারটা দেখেন, তারা মাত্র কদিন আগে তারাও যুদ্ধ করলো, বুঝছেন? কিন্তু যদিও ইন্ডিয়ার ব্যাপারটা অন্যরকম, ইন্ডিয়া একটা ব্যালেন্স করতে চাইতেছে বিটুইন আমেরিকা এবং ইরান, কারণ দুজন দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্ক। আপনি এখানে আশ্চর্যজনক ভাবে আরেক জিনিস দেখেন যে পাকিস্তানের জেনারেল মাত্র 24 ঘন্টা আগে, এই বোমিং এর 24 ঘন্টা আগে হোয়াইট হাউসে তখন সেন্টিস্কেটে গেল, সে ট্রাম্পকে নোবেল পাওয়ার জন্য ইয়ে করলো, মানে বললো যে ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার দরকার। যে লোক তার একটা দেশে বর্নিং করে মানুষ মারতেছে, শান্তি কি করতেছে? তো এই যে জিও পলিটিক্স, যে গ্লোবাল পলিটিক্সটাই হলো এইরকম একটা, যে এখন এমনটাও অনেকটা এমন হয়েছে কি আপনি বলতে পারেন যে জোর যার মূল্যটা, হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে ক্ষমতা, ইভেন তো ধরেন যুদ্ধের কথা বাদ দেন, ক্ষমতার জন্যও আজকাল পলিটিশিয়ানরা যা করে সেটা চোখের সামনে আমরা আমাদের দেশেও দেখতেছি, চোখের সামনেই তো ঘটনাগুলি করতেছে যে আমার ক্ষমতা চাই, ক্ষমতা পেলে আমি ক্ষমতাকে আঁকড়ে যেতে হয়, আমি তো দূরেই যাবো, এই আর কি। তো যুদ্ধ
এখন আমার যেটা ধারণা, যেহেতু আমেরিকা একবার যদি কোনো কিছুতে ইনভলভ হয় সেটা শেষ না দেখে কিন্তু তারা আসে না। তখন সেটা শেষ কি হইতে পারে, আমি এটা বলছি না যে এটা শেষ করুন যুদ্ধের ভয়াবহ পরিণতি হইতে পারে, আবার এটা একটা পিসফুল সলিউশনের পথে উন্নত করতে পারে। এই কারণেই বলছি, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন এবং আপনার চীন, রাশিয়া, ইন্ডিয়া তারা কি পুশ করতেছে আমেরিকাকে বা ইরানকে যে শান্তি টেবিলে বসার জন্য। গত পরশুদিন বোধহয় তারা প্যারিসে না সুইজারল্যান্ডে বসছিল মনে হয়, সেখানে হয়তো ইউরোপিয়ান ইউনিয়ন তাকে খুব প্রেসার দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী যে ইরানের পররাষ্ট্র আজকে আবার যাচ্ছে মস্কোতে। সে নিশ্চয়ই পুতিনের সাথে দেখা করবে, পুতিনও নিশ্চয়ই তাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, সোফা যতটুকু হয়েছে এখন একটা শান্তির আসা যায় কিনা। এখন ট্রাম্প, আমাদের যে প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটসের, ট্রাম্প একটু স্ট্রেঞ্জ, এটা সকলেই জানে। সকালে কথা বিকালে কথা কখন কি বলবে ঠিক নেই, এবং সে তো নিজেই বলছে, সে তো হিপোক্রেট না। ট্রাম্প কিন্তু তার ভিতরে যা আছে সে বলে দেয়। সে বলছে না যে আমি কি করব আমি জানি আর কেউ জানে না, এবং কখন করব সেটাও আমি জানি আর কেউ জানে না। ক্ষমানি কোথায় আসছে সেটা আমরা জানি, কিন্তু আমরা তাকে মারবো না। এই যে কথাবার্তাগুলো, যে এইগুলিতে কি মিন করে, যে সে পুরোপুরি ভাবে 100% ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে এই যুদ্ধে। ইসরায়েলের যদি কোনো ধরনের সাহায্যের প্রয়োজন সে আছে, এবং এটা সে গত রাতে সেটা প্রমাণও করছে। আমি এবার একটু অন্যদিকে চলে যাই। আমরা জানি যে মেয়র ইলেকশন কিন্তু নিউ ইয়র্কে, মামদানি আর অ্যান্ড্রু যেটা আছে, আপনার একটা লেখা আপনি দিয়েছেন, সেইটার সূত্র ধরে যদি আপনি কিছু বলতেন আসলে। কারণ আমরা দেখেছি যে দুই তিন দিন আগেই কিন্তু মামদানি এগিয়েছিল একটা জরিপে, আবার কিন্তু সে পিছিয়ে গেছে। আসলে যেহেতু সে ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন মুসলিম, আপনি কি দেখছেন এই ইলেকশন? আমি এর আগে একটি কথা বলি যে অ্যান্ড্রু কুমো অনেক বদনাম, বিশেষ করে নারী সংগঠিত বদনাম গুলি থেকে তো তাকে মানে স্টেট গভর্নর থেকে তাকে পদত্যাগ করতে হয়েছিল। কিন্তু কুমো কিন্তু খুব পপুলার এমনিতে, তার বাবাও কিন্তু গভর্নর ছিল। তো পুরা পরিবারটাই পলিটিক্যালি আজন্মই ডেমোক্রেটিক পার্টি ইসে। তো কুমোর যে অবস্থানটা, সেই অবস্থানটা কিন্তু খুব দৃঢ়, খুব ওল্ড পলিটিশিয়ান, তো পুরা পরিবারই পলিটিক্স থেকে আসছে। এখানে মামদানির ব্যাপারটা হলো যে বলি আমি এটা আপনাকে, সেটা হলো কি যে এটা আমাদের একটু সমস্যা, আমরা সবকিছু রাজনীতির সঙ্গে সবসময় ধর্মকে টেনে আনতে চাই। সে মুসলিম কি নাম, যেহেতু তার মা হিন্দু, বাবা মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত, যদিও ওর জন্ম কিন্তু উগান্ডায়, কারণ তার বাবা উগান্ডাতে ছিল এবং তার শৈশবও কেটেছে উগান্ডাতেই। সে কিন্তু সেকুলার টাইপের লোক একেবারেই, কারণ হলো কি ওরা মানবতা নিয়ে কাজ করে। সে হয়তো ইসরায়েল নিয়ে কথা বলছে, ইসরায়েল যে অত্যাচার মানে গাজাতে যে ধরনের ধ্বংসলীলা করেছে সেটা প্রতিবাদ করতে পারে, সেটা আমরাও করছি, সেটা আমেরিকাতে বসে বহু লোকে করতেছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের কমিউনিটির লোকজনের যে জিনিসটা আমি লক্ষ্য করলাম সেটা হলো যে প্রথম মুসলিম, মানে আগের থেকে এত ঢাকঢোল পিটানো, প্রথম মুসলিম মেয়র পাচ্ছে নিউ ইয়র্ক সিটি, এই যে জোর করে তাকে মুসলিম বানিয়ে ফেলা, কিন্তু এটা তো অন্যদের চোখে পড়ে। হ্যাঁ, সেটাই, এটা অন্যদের চোখে পড়ে এই জিনিসটা। সে তো আসলে কতটুকু মুসলিম এটা তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো এই ইস্যুটা অন্যরা ঈর্ষান্বিত হতে পারে। এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটছে, কিন্তু পত্রপত্রিকাতেও অনেক লেখা হয়েছে এগুলিতে, যে এত বেশি মসজিদে ক্যাম্পেইন, এত বাংলাদেশিরা এত বেশি বাংলাদেশি স্টাইলে রাস্তাতে ওই যে প্লাকার্ড নিয়ে যে আপনার মিছিল টিছিল করা, স্লোগান দেওয়া, এই সমস্ত অনেক জিনিসই কিন্তু এখানে হ্যাঁ নেগেটিভ হয়। আর এটা কিন্তু এখানে নির্বাচনী ইয়েতেও কিন্তু পড়ে না, কিন্তু এই দেশে কিন্তু এটা হয় না অ্যাকচুয়ালি। তো এই জন্য আমি ওটা লিখেছিলাম যে তাকে জোর করে তাকে মুসলিম বানিয়ে তার সর্বনাশটাই বরং এক প্রকারান্তরে করা হচ্ছে, এবং এটা তার যে এটা ভয়াবহ, এটা হওয়া উচিত নয়। আর সে তো তার না, যা বলছি আমরা সে তো তার না, সে একজন মানুষ। যেমন আমাদের দেশে কবি নজরুল, তার নামটা মুসলিম, আমরা মুসলিম বলি, কিন্তু নজরুল তো নিজকে কখনো মুসলিম বলেনি। তিনি বলছেন আমি মানুষের কবি, আমি মানুষের জন্য কবিতা লিখি, মানুষের জন্য গল্প লিখি, মানুষের জন্য গান গাই, আমি তো মানুষের কবি। তো এক্স্যাক্টলি এক্সাম্পলটা এই জন্য বললাম যে এক্স্যাক্টলি মামদানি সে হলো একজন হিউম্যান বিংস, যে মানুষের জন্য কাজ করে, যে মানবতা যেখানে ধ্বংসের মুখে দাঁড়াবে সেখানে সে তার ভয়েস গ্যাসে রেজ করবে, সেটা হইতেই পারে। কিন্তু এতে করে
যদি আপনি মনে করেন আপনি হিন্দু, আপনি মনে করেন সে তো তার মা ছিল হিন্দু, তো সে হিন্দু, আমি মুসলিম, আমি মনে করলাম না সে যেহেতু গাঁজা সমর্থন করতেছে, বাবা মুসলিম ছিল, সে মুসলিম। তো এই ধর্মকে টেনে এনে এটা এক ধরনের তাকে খাটুই করা হয় আমার মনে হয়, এবং এটা তার নির্বাচনী ক্যাম্পেইনেও তাকে অনেকভাবে হার্ট করে আমার দৃষ্টিতে, যে কারণে এটা আমি লিখলাম আর কি, বুঝছেন না? তাহলে আমরা অপেক্ষায় থাকি আসলে দেখি দেখা যাক কি হয় মঙ্গলবার। আমরা একটু এরপরেও আমি আমার দর্শকদেরকে বলবো, এরপর বলবো যে যেহেতু ভোটটা খুব প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ, একজন সিটিজেনের প্রধান রাইটই হলো ভোট দেওয়া। তো আমেরিকান যেহেতু সিস্টেম প্রাইমারি না, দলের ভিতরে ভোট, এটা কিন্তু মেয়র হচ্ছে না সে, এটা কিন্তু দল থেকে মনোনয়ন পাচ্ছে। আমি বাংলাদেশিদেরকে বলবো মামদানিকে ভোট দেওয়ার জন্য, আমি তাকে সাপোর্ট করি, সত্যি কথা বলতে কি, তাকে ভোট দেওয়ার জন্য। এন্ড্রু কুওমো ভেরি গুড পলিটিশিয়ান, আমি তাকে গভর্নরে ভোট দিয়েছি তাকে, কিন্তু এইবার যেহেতু তরুণ ছেলে, তাই না, এবং এটা আমাদের এবং আমাদের রিজনের যে আমাদের তো একটা এই তো টার্ম কিন্তু থাকতেই পারে, এটা ধর্ম বলার দরকার নাই যে সে হিন্দু কিনা সে মুসলিম, এটলিস্ট ভারতীয় উপমহাদেশ থেকে সে বংশোদ্ভূত আসছে, সেখানে আমার এটা তো বলতে থাকতেই পারে। এটাতে আমেরিকান, হোয়াইট আমেরিকান বা ব্ল্যাক আমেরিকান তাদের কোনো মাইন্ড করার কোনো কারণ নাই। তাই আমি বলবো যে নিউ ইয়র্ক সিটিতে আমাদের বাংলাদেশের বাড়িতে ধর্মের বিবেচনায় নয়, একজন মানুষ হিসাবে এবং ভারতীয় বংশোদ্ভূত হিসাবে তাকে ভোট দেন, আমরা চেষ্টা করি না কেন। দাদা আমি একটু চলে যাই আমাদের বাংলাদেশের দিকে, যে আমরা মানে আলোচনার হয়তো একদম শেষ দিকে চলে এসেছি। আমরা কিন্তু দেখেছি এরই মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে। তারেক জিয়ার সঙ্গে বৈঠকের পরে তো এনভায়রনমেন্ট একটু চেঞ্জ হয়েছে বাংলাদেশের রাজনীতি, যদিও আমার কাছে মনে হচ্ছে যেটা যে কথাটা আমি ঘুরিয়ে বলেছে অলরেডি যে জুলাই শেষের দিকে সে কিন্তু বাংলাদেশে ব্যাক করছে। হ্যাঁ, সে বাংলাদেশের ব্যাক তো তার আরো আগেই করা উচিত ছিল, এতদিন যায়নি কেন? তাকে তো সে 5 তারিখের পরই তো দেশে যেতে পারতো, কিন্তু এখন যে সে একেবারে এনভায়রনমেন্ট তৈরি হইতে পারে, বলতে পারে যে সিকিউরিটি রিজন থাকতেই পারে একজনের, নিরাপত্তা বিষয়, কিন্তু আমার তো ধারণা তার একটু মানে আগে যায়নি কেন, তাকে কে না করছে? তো আগেই যাওয়ার দরকার ছিল। ডক্টর ইউনূস সরকার তো তাকে না করেন নাই, কখনোই না করেন না, বরং প্রতিদিনই তার একটা তার অনেক মামলা ছিল, প্রতিদিনই 1-2টা করে মামলা তুলতে প্রায় সবগুলি তুলে ফেলছে, তার আগে যে যাইতেই পারে। বিভিন্ন সার্কামস্টেন্স থেকে যেটা মনে হয়েছে, আমি চাই দেশে নির্বাচনে, আমি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি, আজন্ম তাই বিশ্বাস করছি। দেখুন আমাদের দেশের কিন্তু এই যে সবেদন নীলমণি, সে একমাত্র নোবেল বিজয়ী, আমরা এটাও বলি যে আমাদের একমাত্র মুসলিম নোবেল বিজয়ী উপমহাদেশে তো নাই, একমাত্র ইউনূস, এবং আছে পাকিস্তানে আছে আব্দুল সালাম, বিজ্ঞানী সালাম ছিলেন। তো এটা কিন্তু ধরেন একজন দেশের মানুষ কিন্তু এটা গর্ব করতেই পারে, এটা কোনো নাথিং রং। সে যদি বলে যে আমি আমার দেশের একজন মুসলিম ব্যক্তি নোবেল পাইছে, এটা গর্ব করতেই পারে। ওনার মান সম্মান খ্যাতি যশ সবকিছুকে অক্ষুণ্ণ রেখে তিনি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে তার চলে যাওয়া। আমি ভাই একটা কথা বলি, উনি প্রায় 1.5 বছর সময় পাচ্ছেন, ধরেন ফেব্রুয়ারি পর্যন্ত যদি থাকে, প্রায় 1.5 বছর। এর পূর্ববর্তী কিন্তু আমাদের দেশে কিন্তু একাধিকবার, প্রায় 3বার কিন্তু তত্ত্বাবধায়ক সরকারি ইলেকশন করছে 90 দিনে। তো উনি পারবেন না কেন? ওরা যদি করতে পারে তো উনিও করা উচিত, আমি ওইটা মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য। পরবর্তীতে আপনার সঙ্গে আবার আলোচনা। ওকে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা। দর্শক, এই ছিল এই সপ্তাহের আয়োজন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল আই, উত্তর আমেরিকার সকল আয়োজন।